আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব বাংলার ব্যাকরণের সবচেয়ে একটু ব্যতিক্রমী টপিক, যেটাকে বলা হয় এলোমেলো বলা যায়, কারণ এটি আসলে আমাদের মনে থাকে না, যেটি পদ প্রকরণ। এটির নাম হচ্ছে পদ প্রকরণ। তো এই পদ প্রকরণের বিভিন্ন প্রশ্ন আমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, কিন্তু আমরা সঠিকভাবে এগুলো জানি না, কারণ এটা পড়লে ওটা ভুলে যাই, এটা পড়লে আবার ওইটা ভুলে যাই। এই ঝামেলাটা আমাদের মধ্যে সৃষ্টি হয়। তো আমরা আজকে সেই বিষয়টাকে আলোচনা করব। আর এই পদ প্রকরণের আরেক নাম হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। সবাই একটু মাথায় রাখবেন, পদ প্রকরণের আরেক নাম ব্যাকরণিক শব্দ শ্রেণী। আচ্ছা, সবাই একটু লিখে নিই। আমরা এখন অনেকে জয়েন করছে, আস্তে আস্তে করে সবাই জয়েন করে নিক। আচ্ছা, তো আমি এই শব্দটা মুছে দিচ্ছি। ব্যাকরণিক শব্দ শ্রেণী। ব্যাকরণিক শব্দ শ্রেণী আসলে কি, সেটার ব্যাখ্যা করতে গেলে আমরা প্রথমে জানতে হবে পদ কাকে বলে। পদ কাকে বলে, তো আমরা সবাই একটু ধারণা আমাদের আছে, সেটা হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রতিটি, সুন্দর করে লিখে একটু, প্রতিটি শব্দকে পদ বলে। কি বলছি দেখেন, বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলে। ওকে, আচ্ছা, এই পদের আরেকটা সংজ্ঞা লিখি, দুইটাই মাথায় রাখতে হবে আমাদেরকে। তখন আমরা পদ আর শব্দ এই দুইটা জিনিসের পার্থক্য বুঝতে পারব। আরেকটা সংজ্ঞা লিখি, বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। আমি পদের দুইটা সংখ্যা দিয়েছি, ঠিক আছে। এবার প্রথম সংখ্যাটা হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ কি বলেছে, পদ বলে। আবার আমি বলেছি বিভক্তিযুক্ত শব্দকে আবার কি বলে, পদ বলে। দুইটাই উদাহরণ দিচ্ছি। আমি একটা বাক্য আগে লিখি, মাকে আজ খুব সুন্দর লাগছে। সবাই এই বাক্যটা একটু ভালো করে খেয়াল করুন। এই বাক্যের মধ্যে আমরা শব্দ পাচ্ছি কয়টি, বা পদ পাচ্ছি কয়টি? 1 2 3 4 5, কয়টা আছে এখানে? 5টি শব্দ বা 5টি পদ। এখন প্রশ্ন হচ্ছে, এগুলাকে আমি পদও বলছি কেন বা শব্দ বলেছি কেন, সেটার ব্যাখ্যাটা আগে দিই। শুধু এতটুকু মনে রাখবেন, প্রথম কথাটা হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলে। যেহেতু এটি একটি বাক্য, সেজন্য মনে রাখবেন এখানের প্রত্যেকটা শব্দই হচ্ছে পদ। ক্লিয়ার? এই বাক্যের প্রতিটি শব্দই হবে পদ, শব্দ হবে না। কেন হবে না? এই দেখেন, মা, আমি যদি আলাদাভাবে বলি যে মা, এই মা কখনো বাক্য হতে পারে না। এটা একটা সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল শব্দ। যদি একেবারে সিঙ্গেল শব্দ হয় সেটাকে শব্দ বলবে, আর যদি এই শব্দটা কোনো একটা বাক্যে চলে যায় তখন সেটা হয়ে যাবে পদ। তার মানে আমরা সবাই একটু আমার সাথে কথা বলবেন, শব্দ আর পদের মধ্যে মৌলিক পার্থক্যটা কি দেখি, কে বলতে পারেন?
যদি কোনো একটা শব্দ বাক্যের মধ্যে থাকে তখন সে পদ, হ্যাঁ স্যার। আর যদি সিঙ্গেল থাকে তাহলে সেটা কি? শব্দ। আমি যদি বলি যে মোবাইল, এটি শব্দ না পদ? দেখি কে বলতে পারে। মোবাইল এটি শব্দ না পদ? শব্দ স্যার, এটা শব্দ। শব্দ। শব্দ স্যার। গুড। এবার আমি যদি বলি আমি মোবাইলের মাধ্যমে ক্লাস নিচ্ছি, তাহলে এই মোবাইলটা কি আর শব্দ থাকবে? না স্যার, থাকবে অবভিয়াসলি, না, কারণ এটা পদ। একটা বাক্যের মধ্যে চলে গিয়েছে। এটা একটা বিষয়। তার মানে আমরা সেদিক থেকে এই সংজ্ঞা অনুযায়ী বলবো এখানে প্রত্যেকটা শব্দই এক একটা পদ। ওকে, এবার আমি আরেকটা জিনিস দেখাই, দ্বিতীয় ব্যাখ্যাটা দেখাই। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে বলে পদ। এবার খেয়াল করতে হবে, পরীক্ষাতে আপনার একটা প্রশ্ন ধরুন এইভাবে আসলো যে এই বাক্যের মধ্যে কোনটা পদ। দেখেন, একটু আগে বলেছি আমি সবগুলোই পদ, এবার নির্দিষ্টভাবে একটাকে বের করতে বলেছে, মানে যেটা সব দিক থেকে আসলে পদ হয়। তাহলে আমরা এই জিনিসটা মাথায় রাখবো, বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দটা তাহলে কি হবে? পদ হবে। তাহলে বলেন এই বাক্যের মধ্যে বিভক্তি আছে কোনটা, কোন শব্দের মধ্যে? দেখি কে পারে। স্যার, মাকে। গুড। এই মাকে শব্দের মধ্যে আমরা একটা বিভক্তি পাচ্ছি। এটাকে আমরা দ্বিতীয় বিভক্তিও বলতে পারি, চতুর্থ বিভক্তিও বলতে পারি। ঠিক আছে, যাক, সহজ কথা হচ্ছে এটা একটা বিভক্তি। এই বিভক্তি থাকার কারণে এটা হচ্ছে একেবারে পিওর পদ, একেবারে পিওর পদ হচ্ছে এই মাকে। আর আদারওয়াইজ প্রত্যেকটাই পদ, কিন্তু যেহেতু নির্দিষ্টভাবে একটা বের করতে বলেছে, সেজন্য আমরা দ্বিতীয় সূত্রটাকে ফলো করে বলবো যে মাকে হচ্ছে একটা পদ। এটা আমি আপনাদেরকে এখন শুধু শিখালাম যে পদ আর শব্দের মৌলিক পার্থক্যটা। এবার আমি এই সংজ্ঞাটা অনুযায়ী বলবো যে বলছে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলে। তাহলে আমরা দেখি কেমন পদ। বলবে যে মাকে এটা কোন পদ, আজ কোন পদ, খুব কোন পদ, বা সুন্দর কোন পদ, বা লাগছে কোন পদ। আমরা সবাই জানি লাগছে এটাকে আমরা বলতে পারি কি? ক্রিয়া। সুন্দরকে বলতে পারি বিশেষণ। ঠিক না বলেন তো আমার কথা শুনেন। আর খুব সুন্দর দিয়ে কি বোঝানো হচ্ছে? খুবও কিন্তু একটা বিশেষণ। খুবকে আমরা কি বুঝি? বিশেষ। কোন বিশেষণ খুব সুন্দর সেটা আমরা অনেক পরে জানবো, আমরা এতটুকু জানি। আজ, আজ, আজ একটা কি অবস্থাকে বোঝাচ্ছে, সেদিক থেকে আজ এটি আমরা এই শব্দকে আমরা বিশেষণের মধ্যে ফেলতে পারি। কোন দিক দিয়ে বিশেষণের মধ্যে ফেলবো আমি যখন একটু পরে সবগুলোর ব্যাখ্যা দেখাবো, তখন এর মধ্যে দেখবেন আজ কিভাবে বিশেষণ হয়। ধরলাম এবার মা, মা হচ্ছে বিশেষ্য পদ, বিশেষ্য পদ। এখন এই যে আমরা প্রত্যেকটা পদই এক একটা পদের বিশেষ কিছু নাম বহন করছে। এই বিশেষ কিছু নাম গ্রহণ করাটাই স্বাভাবিক, কারণ প্রত্যেকটা শব্দকে তার পদ বলতে পারবো না, কিন্তু বিভিন্ন নির্দিষ্ট তার একটা নাম আছে। এই জিনিসগুলো আমরা এখন জানবো। এজন্য এই পদকে সাধারণত 5 ভাগে ভাগ করা যায়। পদ হচ্ছে 5 প্রকার। এই পদগুলো আমি এখন ভেঙে দেখাচ্ছি। সবাই একটু খেয়াল করেন। আমরা 1 নাম্বার লিখবো সবাই বিশেষ্য পদ, এরপরে লিখবো সর্বনাম পদ, এরপরে লিখবো বিশেষণ, বিশেষ্য, বিশেষণ, এরপর আমরা লিখলাম অব্যয়, এরপর আমরা লিখলাম ক্রিয়া। এই লিখেন সবাই। এখন শুধু যদি পরীক্ষাতে এতটুকু প্রশ্ন আসতো তাহলে আমাদের টেনশন থাকতো না, আমরা সবাই পারতাম। কিন্তু ঝামেলা হচ্ছে এই যে একটা বিশেষ্য পদ আছে, এই বিশেষ্য পদেরও আবার বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হয়ে যাবে। যারা ইন্টার লেভেলে আছে তাদের প্রশ্ন আসে যে বিশেষ্য পদ কাকে বলে, বিশেষ্য পদের প্রকার সংজ্ঞা সহ বিস্তারিত আলোচনা করো। তো আর আদারওয়াইজ যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষাতে বা যারা নবম দশম শ্রেণীতে পড়ে, ওখানের মধ্যে এই ব্যাখ্যাটা আসে না। ওখানের মধ্যে এই বিশেষ্য পদের একটা শব্দ দিয়ে বলবো যে এটা কোন ধরনের বিশেষ্য পদ,
তাহলে কোন ধরনের বিশেষ্য পদ যখন চলে আসলো তার মানে বোঝা গেল বিশেষ্য পদের বিভিন্ন প্রকার আছে। হ্যাঁ, এই বিশেষ্য পদের বিভিন্ন প্রকারগুলো আমরা এখন জানবো। বিশেষ্য পদের প্রকার হচ্ছে 6 প্রকার। তাহলে বিশেষ্য পদ কয় প্রকার? 6 প্রকার। সবাই একটু লিখে দিই, 6 প্রকার। এই বিশেষ্য পদের প্রকারগুলোর মধ্যে আমরা দেখি কি কি প্রকার আমরা পাই। এক, সবাই লিখি আমরা নাম বিশেষ্য। 2, জাতি বিশেষ্য, এটাকে জাতিবাচক বিশেষ্য বলা যায়। 3, সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য। 4, বস্তুবাচক বিশেষ্য। 5, গুণবাচক বিশেষ্য। আর 6, ক্রিয়াবাচক। একটু জায়গা নাই আমার, ক্রিয়াবাচক। একটু লিখে নেবেন ক্রিয়াবাচক বিশেষ্য। এই 6 প্রকার বিশেষ্য পদ আমাদেরকে A to Z জানতে হবে। আমরা প্রথমে আজকে এই বিশেষ্য পদের A to Z জানার যে চেষ্টা করব। এরপর আমরা সর্বনাম জানবো, বিশেষণ জানবো, অব্যয় জানবো, ক্রিয়া জানবো। আর সবাইকে অনুরোধ করব এই পুরো ক্লাসটা আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, কারণ এটা জানলে আপনি আশা করছি ব্যাকরণের কিছু বিশেষ সমস্যা আমাদেরকে সৃষ্টি করে সেগুলো আর থাকবে না। তা আমরা প্রথমে যাব নাম বিশেষ্য, এরপর আমরা সামনে আগাবো। নাম বিশেষ্য কাকে বলে এই সংজ্ঞাটা আমরা প্রথমে জানতে হবে। নাম বিশেষ্য কাকে বলে আর বিশেষ্য পদ কাকে বলে এটা আমরা সবাই জানি। সবাই জানি কিভাবে? কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে, ঠিক না? সেটাও নদীর নাম হতে পারে, সাগরের নাম হতে পারে, পাহাড়ের নাম হতে পারে, বইয়ের নাম হতে পারে, মানুষের নাম হতে পারে, ঘরের নাম, অর্থাৎ যা কিছু আমাদের চারপাশে আছে যে কোনো কিছুর নামেই আমরা নাম বিশেষ্য পদ বলতে পারি। কিন্তু এটা নাম বিশেষ্য হবে কিনা সেটা হচ্ছে অন্য প্রশ্ন। তো আমরা সেটা আগে নাম বিশেষ্য কোনটা হবে সেটা জানবো। সবাই একটু আমার সাথে লেখার চেষ্টা করেন। ব্যক্তি, স্থান, দেশ, কাল, প্রভৃতির প্রভৃতি মানে আরো অনেক কিছুর নির্দিষ্ট নাম। তাহলে কি বলছি? ব্যক্তি, স্থান, দেশ, কাল প্রভৃতির নির্দিষ্ট নামকে নাম বিশেষ্য পদ বলা হয়। নাম বিশেষ্য পদ, এই জিনিসটা খেয়াল করেন। তাহলে আমি আগে ব্যক্তির নাম বলি। আমি যদি বলি যে কাজী নজরুল, খেয়াল করেন এই কাজী নজরুল ইসলাম কেন নির্দিষ্ট একটা নাম? কারণ এই কাজী নজরুল ইসলাম এই নামটা শুনলে আমরা নির্দিষ্ট একজন ব্যক্তিকেই বুঝি, এজন্য এই নামটা হবে নামবাচক বিশেষ্য পদ। স্থান, স্থান বলতে আমরা বুঝি কি? জায়গা। যেমন আমি যদি বলি যে বাংলাদেশ, পৃথিবীতে আর দ্বিতীয় কোনো বাংলাদেশ নেই, নির্দিষ্টভাবে আমরা বাংলাদেশকে বুঝবো। ঢাকা, ঢাকা বলতে আমরা এই রাজধানীকে বুঝবো। চট্টগ্রাম বলতে আমরা নির্দিষ্ট একটা বন্দর নগরীকে বুঝবো। এটা রাস্তার নামও হতে পারে। আমি যদি বলি যে নজরুল এভিনিউ, নজরুল সরণি, এগুলো কিন্তু নির্দিষ্ট একটা জিনিসকে ইঙ্গিত করছে, সুতরাং ওগুলো সেদিক থেকে নামবাচক বিশেষ্য পদ হবে। এবার আমার পরীক্ষাতে আসলো আমেরিকা, ইটালি, ইউক্রেন, এগুলো কিন্তু নির্দিষ্ট নাম হবে। রাশিয়া নির্দিষ্ট নাম, এজন্য এগুলোর নামবাচক বিশেষ্য পদ। এবার আমরা যদি বলি দেশের নাম, তো বললামই দেশের নাম তো এই যে বাংলাদেশের কথা বললাম। স্থান, স্থান মানে কোনো জায়গার নামও হতে পারে, ঠিক না? আচ্ছা, কাল, কাল মানে সময়কে। যেমন আমি যদি বলি যে প্রাচীন যুগ,
আমি যদি প্রাচীন যুগ বলি, কেউ কি আমাকে বলবেন না মধ্যযুগ? না, প্রাচীন যুগ বলতে আমরা প্রাচীন যুগকে বুঝবো। আধুনিক যুগ বলতে আধুনিক যুগকে বলবো। আর কালের মধ্যে শুধু যোগ ছাড়া আর কিছু হয় না? হয় সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, নির্দিষ্ট। খেয়াল করেন সবাই। কিংবা যত ধরনের মাস থাকে, ফেব্রুয়ারি, এপ্রিল, বৈশাখ, জ্যৈষ্ঠ, সবগুলো কিন্তু নির্দিষ্ট একটা নামকে নির্দেশ করে, কালকে নির্দেশ করে। আর প্রভৃতি বলতে আমরা এর বাইরে আর অনেক কিছু নির্দিষ্ট কিছু বুঝি। সেই কয়েকটা উদাহরণ দেবো আমি। আগে কয়েকটা জিনিস লিখি, এরপরে দেখাচ্ছি। ধরেন আমি যদি বলি যে আম গাছ। আম গাছ একটা নির্দিষ্ট গাছের নাম। এবার যদি বলি যমুনা নদী, দেখেন নির্দিষ্ট একটা নদীর নাম কিন্তু যমুনা নদী। আবার নির্দিষ্ট একটা বললাম গারো পাহাড়। আবার বললাম এদিকে করি বাংলাদেশ, নির্দিষ্ট ভাবে দিচ্ছি। আবার আমি বললাম যে প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। আমি 4টা লিখেছি, আর বেশি না লিখি, এরপর আমি ব্যাখ্যা করব। সবাই বলেন তো, প্রত্যেকটাই যে 5টা শব্দ আমি এখানে লিখেছি সবগুলো নির্দিষ্টভাবে বুঝাচ্ছে না বলেন তো, নাকি অনির্দিষ্ট? নির্দিষ্ট না নাকি অনির্দিষ্ট? নির্দিষ্ট। নির্দিষ্ট। এবার সমস্যাটা কোথায় বাঁচবেন জানেন? সেটা বলবে যে আম গাছ যদি একসাথে দেয়, ধরুন একটা বাক্যের মধ্যে আছে আম গাছে ফুল ধরেছে, যদি এখানে দাগ দিল আম গাছ কোন বিশেষ্য পদ, তখন অ্যান্সার হবে নাম বিশেষ্য পদ। কিন্তু আবার একই বাক্যের মধ্যে আম গাছে ফুল ধরেছে, এখানের মধ্যে বলছে যে গাছ, এই গাছটা কোন বিশেষ্য পদ। এবার আমরা ঝামেলায় পড়ে দিলাম। আম তো আর দাগ দিল না, শুধু দিল কি গাছ। এবার আমরা এটাকে বের করব আসলে গাছটা কোন বিশেষ্য পদ হতে পারে। তো এই 2 নম্বর বিশেষ্য পদ শেখার জন্য আমাদেরকে এই জাতির দিকে যেতে হবে। জাতিবাচক বিশেষ্য পদ কাকে বলে? সবাই একটু খেয়াল করেন, এই জাতিবাচক বিশেষ্য পদ মূলত অনির্দিষ্টভাবে কোনো একটা কিছুকে নির্দেশ করে, যেগুলো বিভিন্ন নাম থাকতে পারে। যেমন আমি যদি বলি যে গাছ, দেখেন তো এই গাছ দিয়ে কি অনেক গাছের নাম আছে না? এই গাছের কিন্তু বিভিন্ন নাম রয়েছে, আম, জাম, কাঁঠাল, পেয়ারা, কত নাম আছে। অর্থাৎ এই গাছগুলোর প্রতিনিধি হচ্ছে, সবগুলো নির্দিষ্ট গাছের প্রতিনিধি হচ্ছে গাছ। তেমনি ভাবে নদী, এই নদী দিয়ে আপনাকে কে একজন বললো যে চল নদীতে ঘুরতে যাই, এখন আপনি প্রশ্ন করবেন কোন নদীতে, কারণ নদী বলার সাথে সাথে আপনি নির্দিষ্ট একটা নদীকে বুঝতে পারেন নাই, সবগুলো নদীকে একসাথে আপনাকে বুঝাইছে। তো আপনি নির্দিষ্ট জানবেন কখন? যখন যমুনা নদীর কথা বলবে, তখন এটা নামবাচক হয়ে যাবে। কিন্তু এই নদীটা কি নামবাচক হবে? হবে না, কারণ এই নদী দিয়ে কিন্তু নির্দিষ্টভাবে একটা নদীকে ইঙ্গিত করেনি। আবার যা দেখেন পাহাড়, এখানে হিরু পাহাড় হবে না, এটা হচ্ছে গারো পাহাড়, সরি গারো পাহাড়। এই গারো পাহাড়, পাহাড়, এখন পাহাড় দিয়ে আপনি কোন, আপনার বন্ধু বললো পাহাড়ে ঘুরতে যাবেন, এখন কোন পাহাড়ে ঘুরতে যাবেন? পাহাড়ের নির্দিষ্ট কোনো নাম বলা হলো না, তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন কোন পাহাড়, তাহলে এই পাহাড়টা কিন্তু অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে। দেশ, চলো কোনো একটা দেশে ঘুরতে যাই, কোন দেশ প্রশ্ন আসবে, তাহলে দেশটাও কিন্তু অনির্দিষ্ট। প্রশান্ত মহাসাগর, এটা নির্দিষ্ট, কিন্তু মহাসাগর, মহাসাগর তো অনেকগুলো আছে। এখন আপনাকে প্রশ্ন করলো মহাসাগর বা সাগর কোন বাচক বিশেষ্য পদ, আমরা অ্যান্সার কি দিব? নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অর্থাৎ নাকি জাতি নাকি অনির্দিষ্ট, এটা হবে সমষ্টিবাচক বিশেষ্য, সরি জাতিবাচক বিশেষ্য। তাহলে আমরা এবার একটা সংজ্ঞাটা লিখিনি আমরা, না জাতি বিশেষ্য পদ তাহলে কাকে বলে, বা জাতিবাচক বিশেষ্য পদ কাকে বলে, সংজ্ঞাটা জানতে হবে আমাদেরকে। কারণ যেহেতু নামবাচক বিশেষ্য পদের সংজ্ঞা দিয়েছে, জাতিবাচক লিখতে হবে আমাদেরকে, এই সংজ্ঞাগুলো মনে রাখতে হবে। তার মানে আমরা এবার লিখবো যে
নির্দিষ্ট কোনো নাম না বুঝিয়ে নির্দিষ্ট কোনো নাম না বুঝিয়ে প্রাণী বা অপ্রাণীর সাধারণ নামকে নির্দেশ করলে জাতিবাচক বিশেষ্যপদ হবে। জাতিবাচক বিশেষ্যপদ। জাস্ট ধারণাটা দিলাম। তার মানে এটা নির্দিষ্ট বুঝাবে না, অনির্দিষ্টভাবে প্রাণী বা অপ্রাণীর সাধারণ নাম নির্দেশ করবে। তার মানে এই যে বললাম, এবার দেখিতে বলতে পারেন কিনা বৃক্ষ, কবি, এই শব্দগুলো নামবাচক না জাতিবাচক? স্যার জাতিবাচক। কারণ বৃক্ষ বললে কোন বৃক্ষ এটা আমরা বুঝতে পারি না, কবি বললে কোন কবিকে বুঝবো? অনেক কবি তো আমাদের দেশে আছে। তাহলে আমরা নির্দিষ্টভাবে যদি বলা হয় কবি নজরুল, তাহলে নজরুলকে বুঝবো। যদি বলা হয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তখন তাকে বুঝবো। তেমনি ভাবে এবার আমাদের সামনে যত ধরনের প্রশ্নই আসুক, অন্তত নামবাচক এবং জাতিবাচক এই দুইটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, দেখি তো বলতে পারেন কিনা পাখি। পাখির নাম না জাতি? ধারণা বলেন তো। পাখি স্যার জাতিবাচক, কারণ পাখি দ্বারা সমস্ত পাখিকে পাখির নির্দিষ্ট কিন্তু নাম আছে, কোয়েল পাখি, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হলাম। এবার আমরা যাবো সমষ্টিবাচক বিশেষ্যপদ। সমষ্টিবাচক বিশেষ্যপদ কাকে বলে সেদিক দিকে যাচ্ছি আমরা। সমষ্টি মানে হচ্ছে বহু বচন। যে আমি মুখে মুখেও বলছি, তাও লিখে দিচ্ছি, সবাই আগে সংজ্ঞাটা লিখি, এরপর আমরা আসল জায়গায় যাব। যে শব্দ দ্বারা ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে নির্দেশ করে তাকে জাতিবাচক বিশেষ্যপদ বলে। দুইটা কথা মাত্র, একটা হচ্ছে ব্যক্তি আর একটা হচ্ছে প্রাণীর। যদি এই দুটো জিনিসের বহু বচনকে নির্দেশ করে কোনো একটা শব্দ, তাহলে আমরা সেটাকেই বলবো সমষ্টিবাচক বিশেষ্যপদ। এবার আমি উদাহরণ দিই। দেখি তো আমরা সমিতি। এই সমিতি, এখানে কি একজন দিয়ে কখনো সমিতি হয় বলেন তো? সমিতি করতে হলে অবশ্যই সেখানে একের অধিক মানুষের প্রয়োজন হবে। এবং এটি কিসের সমষ্টি? মানুষ নাকি প্রাণীর? কথা বলেন। সমিতি দিয়ে আমরা কি বুঝি? মানুষের বহু বচন, অর্থাৎ মানুষ, অনেকগুলো মানুষ লাগে। সভা, সভা কখনো একজন দিয়ে হয়? হয় না। মাহফিল, মাহফিল কখনো কি একজন দিয়ে সম্ভব? হুজুর একা একা ওয়াজ করে তাকে কি মাহফিল বলা যাবে? যাবে না। যদি বলি দল, মানুষের দল, একজন থাকলে কখনো একে দল বলবে? কখনো একে দল বলবে না। যদি আমি বলি যে সমাজ, সমাজের মধ্যে কি মানুষ একজন থাকে? সমাজ কখন হয়? যখন অনেকগুলো মানুষ একত্র হয়, তখন এটাকে আমরা কি বলি? সমাজ বলি। তাহলে এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্যপদ। তাহলে আমরা বুঝলাম যে সমষ্টিবাচক বিশেষ্যপদগুলো সবসময় ব্যক্তি এবং প্রাণীর সমষ্টিকে বোঝায়। তো আমি প্রথমে আপনাদেরকে উদাহরণ দিলাম, সবগুলো হচ্ছে ব্যক্তির উদাহরণ। এবার প্রাণীর কয়েকটা উদাহরণ দিই। যেমন আপনার পরীক্ষাতে আসলো যে ঝাঁক, বললো যে ঝাঁক, এটা কোন ধরনের বিশেষ্যপদ? তো ঝাঁক দিয়ে আমরা কি উদাহরণ দিতে পারি? দেখি কে পারেন। পাখির ঝাঁক,
পাখির ঝাঁক, একটা পাখিকে কখন আমরা ঝাঁক বলবো? একটা না, স্যার। পাখির ঝাঁক বলা যায়? যায় না, অনেকগুলো পাখিকে বলা হয় ঝাঁক। এবার যদি বলি যে পাল, গরুর পাল, পাল, অনেকগুলা গরুকে একসাথে বলা হয় কি? পাল। এবার যদি বলা হয়, এই প্রশ্নটা পরীক্ষাতে কয়েকবার আসছে, আমরা ভুল করি, জুট, এটা কি কোন বাচক বিশেষ্য পদ? জুট, জুট দিয়ে বলা হয় হস্তি জুট, অনেকগুলা হস্তিকে বলা হয় একসাথে হস্তি জুট, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি বলি যে বহর, বহর দিয়ে একটা উদাহরণ দেন তো আপনারা দেখি, আমি তো অনেকগুলা বললাম, দেখি কে পারেন? হাতির বহর, হাতির বহর বলা যায়, অনেকগুলো হাতি যখন একসাথে কোথাও যায় হাতির বহর বলা যায়, ঠিক আছে? তাহলে আমি দেখেন অনেকগুলো উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম যেখানে মানুষ এবং ব্যক্তির প্রাণীর বহু বচনকে নির্দেশ করা হয়েছে। ওকে, আচ্ছা, আশা করছি আপনারা সমষ্টিবাচক শব্দগুলোকে বুঝতে পেরেছেন। আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। কার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস গাছ। বলেন। গাছ, গাছ আর ঝাঁক স্যার, এটা গাছ কেন জাতিবাচক হইলো আর ঝাঁক কেন সমষ্টিবাচক হইলো স্যার? গাছেও তো দুইটা মিলে অনেকগুলো মিলে একটা গাছ বুঝায়, মানে অনেকগুলো তো বুঝাতেছে এখানে। আচ্ছা, এবার খেয়াল করেন, গাছ আর ঝাঁকের মধ্যে পার্থক্যটা বুঝে। গাছ মানে শব্দটা স্যার আমি বহুবচন? বলছি যে জাতিবাচক আর সমষ্টিবাচকের মধ্যে মেইন পার্থক্যটা আসলে কোথায়? এই তো বলছি, দেখেন, এই ঝাঁক এবং গাছ, এই দুইটার মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে একটা বহুবচনকে নির্দেশ করে। খেয়াল করেন ভালো করে, যেমন আমি যদি বলি যে গুলো, এখন আপনি গাছের সাথে যুক্ত করতে হবে কি? গাছ গুলো, তার মানে গাছের আরো অনেকগুলো নাম আছে, কিন্তু ঝাঁক আমরা কি বলি ঝাঁক গুলো? এটা কি বলা সম্ভব? না। তাহলে এটা বহুবচন কার ক্ষেত্রে ব্যবহার হলো? পাখির ক্ষেত্রে, পশুর ক্ষেত্রে। সব সময় এই গাছগুলো দিয়ে, এই যেগুলো হচ্ছে জাতিবাচক শব্দ, এগুলোর বিভিন্ন নাম থাকে। এই যে বললাম আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ। এবার আপনি ঝাঁকের বিভিন্ন নাম বলেন তো, ঝাঁকের কি কোনো নাম, ঝাঁকের কোনো নাম আছে? আর ঝাঁক দিয়ে কি আমরা অনেক গাছ দিয়ে যেরকম অনেক গাছের নাম বুঝলাম, ঝাঁক দিয়ে কি অনেক কিছু বোঝা যাচ্ছে? আমাকে বলেন তো, কি বুঝবেন আপনি এখান দিয়ে? আমি যদি বলি যে নদী, পাখির ঝাঁক, তো পাখির ঝাঁক দিয়ে আপনি কি নির্দিষ্টভাবে পাখিকে বুঝতে পারছেন নাকি অনেকগুলো পাখিকে বুঝতে পারছেন? নদী আর পাল, এবার পার্থক্যটা বুঝেন। নদীর বিভিন্ন নাম আছে, পদ্মা, মেঘনা, যমুনা। পালের কি বিভিন্ন নাম আছে বলেন তো? না স্যার। পালের কখনো নাম হয়? হয় না, কারণ পাল সবসময় কোনো একটা কিছুর পরে বসে, পরে বসে ওই জিনিসটাকে বহুবচন করে। নদী কিন্তু ওই কোনো একটা নির্দিষ্ট কিছু জিনিসের পরে বসে ওই জিনিসটাকে নির্দিষ্ট করে, যেমন যমুনা নদী, তাহলে এই নদীটাকে নির্দিষ্ট করছে। আর পাল কি করছে? এখানে বলছে কি গরুর পাল, তাহলে এখানে কি নির্দিষ্ট করছে নাকি বহুবচন বুঝেছে গরুগুলাকে? আপনি একটু খেয়াল করুন তো, যমুনা নদী এটা কি বহুবচন? না স্যার। গরুর পাল এটা বহুবচন না? জি স্যার। তাহলে পার্থক্য বুঝতে পারছেন? জি স্যার, মানে স্যার জাতিবাচক গুলো হচ্ছে নির্দিষ্ট করে আর সমষ্টিবাচক গুলো হচ্ছে বহুবচন করে। বহুবচন করে। এই আচ্ছা, এবার যাব বস্তুবাচক। বস্তুবাচক এটা আমরা সবাই পারবো, এটা সহজ একটা বিষয়। আমি সংজ্ঞাটা লিখিনি, এটা একটা জায়গায় ভেজাল করবেন, ওই সংজ্ঞাটা লিখিনি। যে পদ দ্বারা বস্তু বা
দ্রব্যের নামকে নির্দেশ করে। কি বলছি দেখেন, যে পদটা দুইটা কথা, বস্তু একটা আর হচ্ছে দ্রব্যের নামকে নির্দেশ করে, তাকে বলা হবে বস্তুবাচক শব্দ। দ্রব্য তো আলাদা জিনিস, মনে রাখতে হবে। তাহলে আমি প্রথমে বস্তুর কয়েকটা উদাহরণ দিই। বস্তুর মধ্যে বলতে পারি কলম, খাতা, বলতে পারি ডাস্টার, মার্কার, ঠিক না? ফ্যান, এগুলো সব বস্তুবাচক। মোবাইল, মার্কার, এগুলো সব বস্তুবাচক। টি শার্ট, গেঞ্জি, বস্তুবাচক না বলেন তো? বস্তুবাচক। আচ্ছা, এবার যদি দ্রব্যবাচক উদাহরণ দিই, দ্রব্যের নাম লিখি, খেয়াল করে লবণ, এটা দ্রব্যের নাম না? চিনি, এটা দ্রব্যের নাম কিনা বলুন তো? স্যার এই জিনিসগুলো কি করে? একটা দ্রব্যবাচক শব্দ। এরকম আমাদের সামনে যা যা আসুক সব আমরা পারি, অর্থাৎ দ্রব্যের নাম হলে, এখন আমি যদি বলি আটা, এটা একটা দ্রব্যের নাম তো, এটাও কিন্তু হবে। ময়দা, এটাও কিন্তু দ্রব্যবাচক হবে। কথা বুঝতে পারছেন সবাই? আলু আলু আটা, ময়দা, লবণ, চিনি, আলু কি মশলা, বস্তুবাচক হবে স্যার? মশলা, আলু, আলু হবে, হবে না কেন? এটা দ্রব্যের নাম তো। শুধু মনে রাখবেন, দ্রব্যের নাম হলে সেটাকে আমরা বস্তুবাচক বলতে পারি। আচ্ছা, এবার গেল বস্তুবাচক। এবার গুণবাচক। এই গুণবাচক আর ক্রিয়াবাচক, এই দুইটার মধ্যে সবার মধ্যে ঝামেলাটা হয়। একটা হচ্ছে গুণবাচক। গুণবাচকের মধ্যে আমি একটু বলবো কিভাবে মনে রাখবেন। সেটা হচ্ছে কিরকম, আমি লিখলাম একটা লোক, এই লোক থেকে বা একটা ছেলে, কোনো সমস্যা নেই, এগুলো থেকে আপনি বের করবেন। গুণবাচক, আগে একটু মাথায় রাখবেন যে গুণবাচক বিশেষ্য পদ কাকে বলে? যে পদ দ্বারা গুণবাচকতা বোঝায়, এটা লিখলে হবে, গুণবাচকতা বোঝায়। আমি আর লিখছি না, কারণ উদাহরণ চলে যাচ্ছি। যে পদ দ্বারা গুণবাচকতা বোঝায় সেটাই হচ্ছে আসলে গুণবাচক বিশেষ্য পদ। যেমন পরীক্ষাতে আসলো সুখ, সুখী, এখানের মধ্যে কোনটা বিশেষ্য পদ? আমাদের কাছে মনে হয় দুইটাই মনে হয় কি অ্যাডজেক্টিভ, এরকম মনে হয়। অনেকের কাছে দুইটাই মনে হবে অ্যাডজেক্টিভ। না, দেখেন তো কিভাবে মিলাবেন। যদি লোকটি সুখী নাকি লোকটা সুখ, দেখেন তো কোনটা মিলে? সুখী। লোকটা সুখী নাকি লোকটা সুখ? যদি বলা হয় লোকটা সুখী, তাহলে এখানে সুখীটা অ্যাডজেক্টিভ না বলেন তো? কারণ লোকটার অবস্থা বুঝাইছে। এবার দেখেন লোকটা সুখ, এটা কি মিলছে? না স্যার। তাহলে এটা হচ্ছে নাউন। না মিললে নাউন, তাহলে এটাই হচ্ছে গুণবাচক বিশেষ্য পদ। যদি একটা লোকের সাথে মিলে যায় তাহলে মনে রাখবেন অ্যাডজেক্টিভ, আর না মিললে গুণবাচক শব্দ। আরেকটা উদাহরণ দিই, তারুণ্য, তরুণ। দেখি তো আপনারা উদাহরণ দেন, এই দুইটার মধ্যে কোনটা গুণবাচক বিশেষ্য পদ হবে? লোকটা দিয়ে দেখেন বা ছেলেটা দিয়ে দেখেন। স্যার বিশেষ্য পদ হলো তারুণ্য। তারুণ্য। আর তরুণটা হবে অ্যাডজেক্টিভ, ঠিক না? কারণ তরুণ ছেলে, তার মানে ছেলের অবস্থা বুঝাইছে। তারুণ্য ছেলে, এটা কি মিলে? স্যার আমি একটু বুঝতে পারি না, একবার একটু বলবেন? বলতে যাচ্ছি যে তারুণ্য এবং তরুণ, তারুণ্য হচ্ছে নাউন, কারণ তরুণ ছেলে, এই তরুণটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। দেখেন তরুণ ছেলে, তারুণ্য ছেলে, এটা কি হয়? হয় না। আবার আমি বললাম মধুর, আবার বলছি মধুরতা, এখানে কোনটা নাউন? মধুর না মধুরতা? লোকটি মধুর কথা বলছে, লোকটি মধুরতা কথা বলছে, তাহলে কোনটা অ্যান্সার হবে?
মধুরতা। মধুরতা বিশেষণ। মধুরতা হবে বিশেষ্য আর মধুর হবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? পারবেন তো? এবার স্যার দেখুন, আমি আমার কাছে না স্যার। দুঃখ দুঃখী কোনটা অ্যাডজেক্টিভ হবে? নাউন হবে কোনটা? দুঃখ না দুঃখী? দুঃখী নাউন। মানুষ নাকি দুঃখ মানুষ? দুঃখটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দুঃখী মানুষ। ঠিক না? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা গুণবাচকটাও শেষ করলাম। অর্থাৎ যেখানের মধ্যে আমরা লোক বা ছেলে দিয়ে, হ্যাঁ বলেন। 3 মিনিট আছে স্যার। বুঝি নাই। আপনার এই যে টাইমার স্যার 3 মিনিট আছে। সমস্যা না, আমরা শেষ হবে 3 মিনিটের মধ্যে। এখন আপনারা বলুন তো, তরু, তরল, তারল্য, এখানের মধ্যে কোনটা নাউন, অর্থাৎ কোনটা গুণবাচক বিশেষ্য পদ? তরল না তারল্য? তারণ্য। তারল্য। তারল্য, কারণ তরল পানি, মানে পানির অবস্থা বুঝাইছে, আর তারল্য, তারল্য নাউনকে বুঝাইছে। আচ্ছা, এবার আমরা তবে একদম noun শেষেরটা। শেষেরটা মানে কি? শুধু এটা একদম মনে রাখবেন, এটা ক্রিয়াপদকে বোঝাবে। যেমন এখানে শুধু লিখে নেবেন যে যে পদ দ্বারা ক্রিয়ার ভাবকে নির্দেশ করে, যে পদ ক্রিয়ার ভাবকে নির্দেশ করে, ভাবকে নির্দেশ করে, তাই ক্রিয়াবাচক বিশেষ্য পদ। আর এটাও মনে রাখবেন, ক্রিয়াবাচক বিশেষ্য পদের আরেক নাম হচ্ছে ভাববাচক বিশেষ্য পদ। আবার বলছি, ক্রিয়াপদের আরেক নাম হচ্ছে ভাববাচক বিশেষ্য পদ। এটা সবসময় মনে রাখবেন, শব্দের শেষে একটা আ যুক্ত হবে। শব্দের শেষে কি যুক্ত হবে? আ। যেমন দেখা। এরপরে বলতে পারি শোনা, শোয়া, খাওয়া, যাওয়া। শব্দের শেষে দেখেন সবসময় একটা আ যুক্ত হয়েছে, ঠিক না? এবার দেখেন, এটা সব হচ্ছে, প্রত্যেকটাই হচ্ছে ভাববাচক বিশেষ্য পদ বা ক্রিয়াবাচক বিশেষ্য পদ। এটাকে আপনি আবার দেখে আমরা কি বলি? দর্শন। শোনাকে কি বলি? শ্রবণ। শোয়াকে কি বলি? শয়ন। খাওয়াকে কি বলি? ভোজন। ভোজন। আর যাওয়াকে কি বলি? গমন। গমন। তাহলে দেখেন তো, বুঝতে পারছেন, এগুলাই হচ্ছে ক্রিয়ার ভাব নির্দেশ করে বলে এগুলাকে বলা হয় ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য পদ। বুঝতে পারছেন সবাই? স্যার ক্রিয়াপদের যে লাস্টে সব সময় আ থাকবে না? হ্যাঁ, আ থাকবে। দেখছেন সবার শেষে আ আছে। বাংলা যেগুলা, একটা হচ্ছে সংস্কৃত, একটা বাংলা। বাংলা সবগুলো আ থাকবে, আর সংস্কৃত গুলো কেমন হবে? আ থেকে সংস্কৃতের দিকে নিয়ে যান, দেখেন পারবেন। ঠিক না? হচ্ছে না সবগুলো? জি স্যার। তো এই হচ্ছে আমাদের ভাববাচক বিশেষ্য পদগুলো। আশা করছি আপনারা এই 6টা বুঝতে পেরেছেন। আর আমি যে শীটটা দিব, শীটের মধ্যে একটু ভালো করে দেখে নেবেন, ইনশাল্লাহ সবাই পারবে। মা পারার কিছু নেই, কঠিন বলতে কিছু নেই। স্যার নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস আগামী রোববারে দিব আবার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।